শুভেচ্ছা। মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর অননা দাস ক্যামেলিয়া। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আঘাতজনিত চোখের জরুরি অবস্থা এবং করণীয় সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS-এর জবাবে পরামর্শ দেবার চেষ্টা করব। আঘাতজনিত চোখের জরুরি অবস্থা এবং করণীয় সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা বিষয়ক পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের অপথলমোলজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ মাজহারুল ইসলাম। ধন্যবাদ আপনাকে স্যার অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। স্যার, প্রথমেই আমরা একটু জানতে চাই যে চোখের জরুরি অবস্থা বলতে আমরা আসলে কি বুঝি? আসলে জরুরি অবস্থা হচ্ছে যে আমাদের কিছু মেডিকেল অ্যাটেনশন নিতে হবে, কারণ কিছু কিছু পরিস্থিতি আমাদের ভিডিও চিত্রে আমরা দেখেছি। চোখে যদি আমরা ধান মরাতে যাই, কৃষক ভাইয়েরা বা বাচ্চারা খেলছে বা আমাকে কেমিক্যাল কিছু ইনজুরি, সেখানে দেখা যাচ্ছে আমাদের চোখের কিছু স্ট্রাকচারের চেঞ্জ হচ্ছে এবং সেই ক্ষেত্রে আমাদের যে মেইন চোখের জিনিস দৃষ্টিশক্তি, সেটার আঘাতজনিত এবং দৃষ্টিশক্তি চলে যাওয়ার একটা ভয় থাকে। তো সেই অবস্থায় আমাদের কী কী কন্ডিশন আছে যেটা আমরা ইন ডিটেলস আলাপ করব এবং সেগুলোর ম্যানেজমেন্টটা না করলে যে আমাদেরকে পার্মানেন্ট দৃষ্টিশক্তি ড্যামেজ হতে পারে, সেটাকে আমরা বলতে পারছি যে চোখের জরুরি অবস্থা। আচ্ছা স্যার, এই যে কমন কী কী জরুরি অবস্থা বা আই ইমার্জেন্সিজ আছে? এটাকে আমরা আসলে যদি একটু ভাগ করে নিই, প্রথমত হচ্ছে ফিজিক্যাল কিছু আমাদের ইনজুরিস থাকে যে অহরহ নিত্যনৈমিত্তিক কাজে, যেমন আমাদেরকে কোনো আঘাত লাগলো ফিস্ট, বা আমরা ক্রিকেট বা বল খেলার সময় বা শীতকালে আমরা ব্যাডমিন্টন খেলে থাকি, ওই সময় যদি আমাদের কর্কটা চোখে এসে পড়ে, তো ফিজিক্যাল ইনজুরি এটা হতে পারে। এই ধরনের একটা যে ফার্স্ট প্রায়োরিটি, ওখানে আমাকে ইমার্জেন্সি কিছু ম্যানেজমেন্টের দিকে চলে যেতে হবে। এছাড়া কেমিক্যালস, আমাদের বিভিন্ন ডিটারজেন্ট, তারপরে আমরা অ্যাসিডের গাড়ির যে অ্যাসিড বা অ্যালকালি চুন নিয়ে কাজ করতে গেলে যে চোখে আসতে পারে। এছাড়া আমাদের কিছু ইনফেকশন, কৃষক ভাইরা কাজ করছে, আমি আবারও বলেছি, ধানে বা আমাদের গাছে বা গার্ডেনিং করি আমরা, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কিছু কিছু ধুলোবালি ডাস্ট আমাদের চোখে কর্নিয়াতে মারাত্মকভাবে ইনজিউর করতে পারে। এছাড়া আমাদের কিছু ডিজিজ থাকে, যেমন আমরা জানি বয়স্কদের বা জেনেটিক্যালি আমাদের গ্লুকোমা থাকে অনেকেরই। তো অ্যাকুট কন্ডিশনে সেই গ্লুকোমা কিন্তু এটা একটা ওয়ান টাইপ অফ ইমার্জেন্সি। এবং লাস্টলি আমাদের কোনো পেইনলেস, হঠাৎ করে আমাদের দেখবো সাডেন লস অফ ভিশন, তার মানে আমাদের রেটিনাল ডিটাচমেন্ট বা আমাদের যদি রেটিনাল যে সেন্ট্রাল ভেইন বা অক্লুশন যদি হয়ে যায়, ভেসেলের সার্কুলেশন কমে যায়, সেগুলো কিন্তু আমাদেরকে জরুরি অবস্থার মধ্যে পড়ে। এই 5-6টা ক্যাটাগরাইজ করে আমাদেরকে আসলে খুব ফোকাস করতে হয় হিস্ট্রি নিয়ে রোগীর মাধ্যমে, এবং সেগুলোকে স্টেপ বাই স্টেপ চিকিৎসা দিতে হয়। একটু স্যার জানতে চাই, যদি লাইফ থ্রেটানিং কন্ডিশন বলি, তাহলে কোন কোনগুলোকে আমরা এখানে ইনকর্পোরেট করব? এটা সুন্দর একটা কোশ্চেন, কারণ লাইফ থ্রেটানিংটাই আমাদেরকে খুব ইমার্জেন্সি সিচুয়েশন, এটা ম্যানেজ বুঝতে হবে, অ্যাওয়ারনেসটা, তারপরে সেভাবে আমাদেরকে আগাতে হবে। যেমন পেনিট্রেটেড কোনো একটা আমাকে পেন বা বিভিন্ন কিছুদিন আগে যে সিনকেটগুলো হলো মারামারির বা মিছুলের, তখন আমরা যে বুলেট, রাবার বুলেট বলি, বা এগুলোতে আমাদের পেনিট্রেটিং কিছু ইনজুরি থাকে, এবং ওটা যদি আমাদের চোখকে ভেদ করে পারফোরেট হয় বা তার কিছু ফরেন বডি বা ইনগ্রেডিয়েন্টস যদি চোখের ভিতরে ঢুকে যায়, সেগুলো কিন্তু আমাদেরকে একেবারে চোখ থেকে শুরু করে ব্রেনে ইনফেকশন হতে পারে। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের খুব লাইফ থ্রেটেনিং কন্ডিশন, কারণ চোখ হ্যাম্পার হচ্ছে, অন্ধ হচ্ছে তা না, সেই সাথে সাথে আমাদেরকে কিন্তু ইনফেকশনটা ব্রেনও সরে যেতে পারে। তো সেই জিনিসটাই আসলে লাইফ থ্রেটেনিং, পেনিট্রেটিং বা পারফোরেটিং ইনজুরি। স্যার, এই ক্ষেত্রে একটু জানতে চাই যে এইসব ইমার্জেন্সি কন্ডিশনে রোগী কী কী সিমটম বা উপসর্গ নিয়ে আসে? এটা আসলে রোগী যেটা হয়, প্রথমত যে কোনো যে 4-5টা আমি ক্যাটাগরাইজ করলাম, প্রথম জিনিসটাই হচ্ছে তার খুব ডিসকমফোর্ট লাগে, চোখ দিয়ে পানি পড়বে, তার ফটোফোবিয়া, এবং তার ভিশনটা ম্যাক্সিমাম তার দেখা যায় সে আর কিছু দেখতে পারছে না ওই চোখে, বা দেখলেও তার গ্রেডিংটা আস্তে আস্তে কমতে থাকে, এবং তার সাথে সাথে তার চোখের আইলিড ফুলে যায়, ব্যথা হয়, এবং দেখা যায় অনেক সময় বিভিন্ন ক্যাটাগরির কারণে এক চোখ, যেই চোখে আঘাতযুক্ত চোখটা অন্য চোখ থেকে ছোট হয়ে যায়, বা তার মুভ করতে সমস্যা হয়, মুভ করলেও তাকে ডিপ্লোপিয়া, একটু ডাবল ভিশন হয়ে যায়। এই জিনিসগুলোর সাথে সাথে যদি পেশেন্টের গ্লুকোমা ইস্যুস থাকে, তাহলে দেখা যায় তার কর্নিয়াতে কিছু ফ্লুইড জমে, আলো বা যা দেখছে সেগুলোই দেখা যাচ্ছে একটু একটু আমাকে ফ্লোটার্স বা হ্যালোস ভেঙে যাচ্ছে, লেখাগুলো ওরকম লাগছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সিভিয়ার আইয়েক, ব্যথা হচ্ছে, এবং সেই পেনের কারণে তার এক পর্যায়ে দেখা যায় চোখ থেকে মাথাতেও ব্যথা হচ্ছে। তো এই সিমটমগুলো যদি থাকে, তখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কিছু আর্জেন্ট ম্যানেজমেন্টের দিকে যেতে হয়। আচ্ছা স্যার, একটু জানতে চাই টক্সিক আই ইনজুরি, এটা বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে আমাদের যেটা টক্সিক আসলে জানেন, যেটা হলো কেমিক্যালস যে ইনজুরি, বিষাক্ত যে জিনিস, আমরা কোনো অ্যাসিড, হয়তো ড্রাইভার তার গাড়ির ব্যাটারি ঠিক করছে, অ্যাসিডের একটা, বা তার থেকে চুনকাম কাজ করছে, সেখান থেকে যদি তার অ্যালকালি, এটা হলো খুব সিভিয়ার, অ্যাসিড থেকেও অ্যালকালিটা আমাদের র্যাপিডলি পেনিট্রেশন করে, কারণ ওটার পিএইচটা বেশি থাকে। তো এই টক্সিক হচ্ছে যে কেমিক্যাল ইনজুরিগুলো, বা বাসায় দেখা যায় আমরা
ডিটারজেন্ট বা এখন পোস্ট কোভিডের পরে অনেকেই খুব অ্যাওয়ারনেস, আমরা হেক্সিসোল, জার্মিসল ইউজ করি বা ওটি তো আমরা হরহ করছি। তো এগুলো যদি আমাদের চোখে এসে পড়ে তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের খুব টক্সিক। এগুলো যদি র্যাপিডলি আমরা ম্যানেজমেন্ট না করি আমাদের কর্নিয়ার একটা লেয়ার ক্ষতি হয়ে যায়, তখন দেখা যায় আমাদের ভিশনের ক্ষেত্রে খুব দৃষ্টিশক্তি চলে যাওয়ার একটা ভয় থাকে। আচ্ছা, কিছু স্যার আমরা তো উপসর্গ জানলাম, আর কিছু যদি আমাদেরকে সাইন একটু জানাতে চান সেটা একটু যদি বলেন। সাইনটা জানার পেশেন্ট যখন আমাদের হাসপাতাল, বিশেষ করে যে কোনো ইমার্জেন্সি যেগুলো বললাম দর্শকদের, তো সেগুলোকে আসলে ক্যাটাগরাইজ করে কিন্তু বাসায় খুব একটা চিকিৎসা না দিয়ে আমাকে যদি চিকিৎসকের কাছে আসে, প্রথমে আমরা একটু হিস্ট্রিটা জেনে নেই যে কী ধরনের, এটা কি পারফোরেটিং, ফিজিক্যাল না কেমিক্যাল। সেইভাবেই তো আমরা প্রথমে তার রোগীর ভিশনটা আমরা দেখতে চাই। ভিশন দেখে আমাদের স্লিট ল্যাম্পে আমরা একটু এক্সামিনেশন করি, কর্নিয়ার বা অ্যান্টেরিয়র সেগমেন্টের জিনিসগুলো আমরা দেখতে পারি। তো এখানে দেখে আমরা দেখা যাচ্ছে রোগীর যদি আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট হয়, কোনো ফিস্ট বা বল পড়লো, সেই ক্ষেত্রে তার ভিশন কমে যায়। তার স্লিট ল্যাম্পে দেখা যাচ্ছে তার আইলিডটা একটু পারফোরেটেড বা এখানে ইকাইমোস একটু ব্ল্যাক আইয়ের মতো হয়ে যাচ্ছে। তার সাথে সাথে আমার কর্নিয়াতে দেখা যাচ্ছে কর্নিয়াল ইডেমা বা অ্যাব্রেশন উঠে যাচ্ছে। এছাড়া কর্নিয়ার পিছনের অংশ বা আইরিসের সামনে যে আমরা অ্যান্টেরিয়র সেগমেন্ট বলি, তো ওইখানেও দেখা যাচ্ছে কিছু ব্লাড জমে যায়, যেগুলো আমরা মেডিকেল টার্ম হাইফেমা বলি। তো এই জিনিসগুলো খুব একটু ইমার্জেন্সি, তো সেইভাবে আমরা ম্যানেজ করব। তো আর পিছনে যদি আমরা যাই, রেটিনা যদি দেখা যায় অনেক সময় রেটিনায় ভিট্রাস হেমোরেজ হচ্ছে, ব্লাড ব্লিডিং হচ্ছে, তো সেই জিনিসগুলো আমাদের খুব সিভিয়ার, সেভাবে ম্যানেজ করতে হবে। এগুলি সাধারণত আমরা সাইন হিসেবে মেশিনে দেখতে হয়, একটু খুব সফিস্টিকেটেড মেশিন। একটু স্যার জানতে চাইবো যে এই তো আমরা অনেক সাইন জানলাম, সিমটম জানলাম, এর মধ্যে রেড ফ্ল্যাগ সাইন যদি বলতে হয় তাহলে কোনটা অ্যালার্মিং? রেড ফ্ল্যাগের মধ্যে যেতে প্রথমে কয়েকটা আমাদের ক্রাইটেরিয়াকে আমরা একটু বলে থাকি। প্রথমত হচ্ছে ভিশন কমে যাচ্ছে, এটা একটা আমরা যখন ভিজুয়াল একুইটিতে আমরা দেখতে যাব ভিশন কমে যাচ্ছে। তার সাথে তো পেশেন্টের রেড আই এবং সিভিয়ার আই এক ব্যথা হচ্ছে, এবং এই সাথে এটা মডারেট টু সিভিয়ারও হতে পারে। সেই ক্ষেত্রে তার ফটোফোবিয়া এবং রেটিনায় যদি তার কনজেশন থাকে এবং ভিতরে কোনো হেমোরেজ থাকে, এগুলোকে আমরা রেড ফ্ল্যাগ এবং অ্যালার্মিং বলবো। তখন আমাদেরকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, এইসব জরুরি অবস্থায় মানে ফার্স্ট হ্যান্ড ম্যানেজমেন্ট বা ফার্স্ট এইড কি ট্রিটমেন্ট আমরা দিতে পারি? এগুলো আমরা যদি আসলে যেটা বললাম ফিজিক্যাল হলে বা সাথে সাথে তো ডাক্তারের কাছে আসতে পারে না, তো আমার পেশেন্টদের জন্য প্রথমত বলতে চাবে, যদি আমাকে কোনো কেমিক্যাল ইনজুরি হয়, কোনো একটা আমাকে ডিটারজেন্ট বা কেমিক্যালস আসলো বা অ্যালকালি বা চুন চলে আসলো, প্রথমত ফার্স্ট এড যেটা হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাকে কিন্তু খুব রাব ঘষাঘষি করা যাবে না, সেখানে আমাকে একটু পানি দিতে হবে। এবং পানিটা আমি বলি স্যালাইন পানি হলে ভালো, তবে এটা তো যে কোনো জায়গায় প্রিপেয়ার্ড থাকে না, কেন অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, তো আমি স্যালাইন পানি পাবো না। তো আমাকে যদি বাসায় খাবার পানি হয়, ফিল্টার পানি হলে খুব ভালো, না হলে অন্তত টেপ ওয়াটার বলি, কিন্তু যেটাকে আমরা একটু এনকারেজ করি না, খাবার পানিটা হলে র্যাপিডলি আমাকে আই ওয়াশ করতে হবে একেবারে 10 থেকে 15 মিনিট। তারপরে আমাকে দেখতে হবে যে আই রাব না করে প্রচুর ব্লিঙ্কিং, তাহলে কিছু কিছু মেটেরিয়ালস যেটা আমাদের আই লিডের নিচে থাকে ওগুলো একটু ওয়াশ আউট হয়। এরপরে আমাকে যদি দেখে যান আমাকে একটু ব্লাড লাগছে, যন্ত্রণা, তখন সময় মতো আমাকে অবশ্যই ডাক্তারের কাছে আসতে হবে। কিন্তু ফার্স্ট থোরলি ওয়াশ করতে হবে আমাকে, এবং সেই সাথে প্রচুর আই ব্লিঙ্কিং। এবং থার্ড নেগেটিভ পয়েন্টটা আমাকে মানতে হবে ফার্স্ট প্রাইমারি এইড হিসেবে, যে আমি কোনো রাব বা ঘষাঘষি করব না। আর কেমিক্যাল হলে আমাকে কোনো আইপ্যাড না দেওয়াই ভালো। এখানে কিছু জিনিসগুলো থেকে যায়, একটু ওপেন থাকাই ভালো। তারপরে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাকে চক্ষু বিশেষজ্ঞের কাছে চলে আসতে হবে। আচ্ছা, একটু জানতে চাই যে কখন এই ফিজিক্যাল ইনজুরি বা চোখের যেই ট্রমাগুলো এগুলো জরুরি অবস্থায় পরিণত হবে? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কোশ্চেন, যেটা জানতে হবে। যেমন কিছু কিছু ইনজুরিসগুলা প্রথমত প্রাইমারি দেখাতে হালকা থাকে, কিন্তু ওই জিনিসগুলোকে আমরা যেমন প্রথমেই বলেছিলাম শেষে আলোচনার, যে যদি খুব প্রচুর রাব করি তখন দেখা যায় আমাদের সিম্পল যেগুলো সুপারফিশিয়াল ছিল, ফরেন বডিসে পেইন বা আমাদের কোনো স্টোন বা বালু যেটা বলি সয়েল, তো ওগুলো দেখা যায় আমাদের যদি কর্নিয়ার এপিথেলিয়ামকে রাব করে ভিতরে ঢুকে যায়, এটা একটা ইমার্জেন্সি। সেই ক্ষেত্রে আমাদের সিভিয়ার রেড আই হয়ে যাবে, প্রচুর পেইন হবে এবং আলোর গ্লেয়ার লাগবে, এটা একটা অবস্থা। আবার যদি আমাদের কেমিক্যাল ইনজুরিগুলো ঠিকমতো ওয়াশ আউট না করি, কেমিক্যালসগুলো কিন্তু আস্তে আস্তে আমাদেরকে জরুরি অবস্থাকে দেখার ক্ষেত্রে আমাদের হ্যাম্পার করবে। আরেকটা হচ্ছে আমাদেরকে যে ইনফেকশন থাকে কিছু, যেটা আমরা কর্নিয়াল আলসার বলি, যেটা আমাদের এপিথেলিয়ামের ক্ষেত্রে, এপিথেলিয়ামের ভিতরে যেমন প্যাডি ধান ক্ষেত বা ধান মরানো ওই সময় যেই জিনিসটা যায়, ওইটা ব্যাকটেরিয়াল হতে পারে, ফাঙ্গাল হতে পারে, ভাইরাল হতে পারে বা একান্তমাদ হতে পারে। তো এই জিনিসগুলো যদি আমাদের ভিতরে চলে যায় এবং প্রপার যদি আমরা ম্যানেজমেন্ট না করতে পারি এবং সঠিকভাবে আইপ্যাড না দিয়ে যদি আমরা, অনেক সময় দেখা যায় সামান্য একটু রেড হচ্ছে, আমরা একটা ডিসপেন্সারি থেকে একটা ওষুধ চাই, তখন দেখা যায় অজ্ঞাত স্বরে আমাকে ওই ডিসপেন্সারি থেকে কম্পাউন্ডার একটা আমাকে স্টেরয়েড জাতীয় ওষুধ দিচ্ছে। তো সেই জিনিসটা কিন্তু আমাকে সিম্পল একটা অ্যান্টিবায়োটিক দিলেও কিন্তু আমাকে একটু ওয়াশ আউট হতো, কিন্তু সেখানে যদি যেহেতু এপিথেলিয়াম লেয়ারটা আমাদের ব্রেকডাউন হচ্ছে
একটা স্টেরয়েডের কারণে কিন্তু এটা আবার সিভিয়ারলি আমাদেরকে জরুরি অবস্থায় চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। এর জন্য অ্যাওয়ারনেসের সাথে সাথে যত্রতত্র ওষুধগুলো দেওয়াও ঠিক না। বিশেষ করে যে আমাদের কর্নিয়াল আলসার হচ্ছে সেখানে যদি আমরা প্রপার ম্যানেজমেন্ট, যেমন ম্যানেজমেন্টে আমি এখানে শেষ করে দিচ্ছি এইভাবেই যে আমাকে ওইখানে কিন্তু একটু স্ক্র্যাপিং করে নিতে হবে, এটাকে আইদার গ্রাম স্টেনিংটা নেওয়া, আবার আমাকে এন্ডোপথ্যালমাইটিস অপারেশনের পরে যে জিনিসগুলো হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যদি একটু কালচারাল সেন্সিটিভিটির জন্য আমি আই সোয়াবটা না নিয়ে আমি করি, তাহলে কিন্তু আমি প্রপার আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না যে এটাকে আইদার এটা ব্যাকটেরিয়াল, ভাইরাল আর আমার জিনিসটা হচ্ছে ফাঙ্গাল কিনা। তো এই জিনিসগুলো যদি আমি একটু জেনে নিই, এবং বিশেষ করে চক্ষু বিশেষজ্ঞদের না আসলে কিন্তু এগুলো আসলে বোঝা যাবে না। তো সেই জিনিসগুলোকেই যখনই সে বুঝবে তার রেডনেস হচ্ছে, ফটোফোবিয়া, সিভিয়ার পেইন, তার সাথে ডিক্রিজ দ্য ভিশন, তো এই জিনিসগুলোর জন্যই তাকে অবহেলা না করে প্রাইমারিলি ওয়াশ আউট করে ডাক্তারের কাছে আসলেই, চক্ষু বিশেষজ্ঞরা আসলে তখন আমরা কিন্তু এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। মাইল্ড থেকে মডারেট বা সিভিয়ারের দিকে আমরা কিন্তু নেওয়ার থেকে আমরা কিন্তু আবার রিভার্স করে ভালো দিকে আনতে পারি। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, একটু স্যার জানতে চাই এখানে যে এইসব ক্ষেত্রে যদি ফিজিক্যাল ইনজুরি হয়, তো এই ক্ষেত্রে স্যার বেসিক মিনিমাম আই প্রোটেকশনটা কি হতে পারে? বেসিক মিনিমাম যেটা ফিজিক্যালি, যেহেতু আমাদেরকে দেখা যাচ্ছে একটা সাইন বা সিমটম হিসেবে তার ব্ল্যাক আই হয়ে যাচ্ছে, তার ফুলে যাচ্ছে আইলিডগুলা, তো সেই ক্ষেত্রে বেসিক ম্যানেজমেন্টটা হচ্ছে আমাকে জিনিসটাকে ওই কভার আপ করতে হবে, একটা শিল্ড দিয়ে প্রোটেকশন দেওয়া, এবং সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের প্রচুর পেইন হয়, তাকে আমি সিস্টেমিক একটু অ্যানালজেসিক দিব, তার সাথে অ্যান্টিবায়োটিক দিব, এবং দেওয়ার পরে দেখতে হবে যে আমাকে জিনিসটা থেকে প্রোটেকশন কোনো পারফোরেট কোনো যে ইনজুরি না থাকে, জাস্ট রাপচার গ্লোভ। তো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু আবার আরেকটু ডিফারেন্সিয়েট করতে হবে চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে, যেটাকে আমাকে ফ্র্যাকচার হলো কিনা, অরবিটাল ফ্র্যাকচার। ওটা হলে আমরা যেমন বুঝতে পারি যে আঘাতপ্রাপ্ত চোখটা কিন্তু ছোট হয়ে যায় অপোজিট আই থেকে, বা সে মুভ করতে পারবে না, মুভ করতে গেলেও তার বাধাপ্রাপ্ত হবে। তো এই জিনিসগুলোকে তখন ইমার্জেন্সি আমরা কিছুটা অরবিটোফেশিয়াল সার্জন, মানে আমাদের ডেন্টালও বা যারা কাজ করে, বা মেক্সিলোফেশিয়াল সার্জন প্লাস অপথলমোলজিস্ট, দুজনের কম্বিনেশনে কিন্তু আমরা স্কোয়ারে করে থাকি। তখন দেখা যায় মানে এনট্র্যাপমেন্ট বা মাসেলগুলো যেন ভিতরে গিয়ে ছোট না করে না দেয়, নার্ভে যেন আমাদের কোনো প্রেশার না পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ফিজিক্যাল ম্যানেজমেন্টগুলোকে আমরা খুব ওটিতে এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেশিয়া, বা আপনারা খুব কমনলি জানি ইউএ, এইভাবে করে ফিজিক্যাল ম্যানেজমেন্ট করা হয় যেন একটা সিভিয়ারলি বা পার্মানেন্ট ড্যামেজ না হয়। আচ্ছা, আমরা শুরুতে একটু বলছিলেন যে কিছু ফিজিক্যাল ইনজুরি, কিছু কেমিক্যাল ইনজুরি। তো ফিজিক্যাল ইনজুরির মধ্যে যখন কমন তো হচ্ছে কর্নিয়াল আলসার, পারফোরেশন, এইসব আপনারা কিভাবে ম্যানেজমেন্ট করে থাকেন আপনাদের কাছে? এটা আমাদের যেটা আলসারের আমি বললাম যে একটু আমাকে গ্রাম স্টেনিং করা, স্ক্র্যাপিং কর্নিয়া থেকে নিয়ে তারপরে সোয়াব নেওয়া। এছাড়া যদি আমরা দেখি যে আমাকে এই আলসারের সাথে সাথে আমাকে এন্ডোপথ্যালমাইটিস বা ইনফেকশনগুলো যদি আমাদের দেখি যে ভিতরে রেটিনায় চলে যায়, সেই ক্ষেত্রে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাকে কিন্তু অনেক সময় সাবকনজালটিভাল ইঞ্জেকশন দিতে হয়, সেটা আইদার অ্যান্টিবায়োটিক হোক বা অ্যানালজেসিক, বা এবং তার সাথে ইন্টারভিটাল অ্যান্টিবায়োটিকও দিতে হবে আমাকে, এবং ওইটা আমরা জানবো কোন ধরনের দিব। আমরা সেই ক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় ফর্টিফাইড, মানে আমরা বানিয়ে নিই অ্যান্টিবায়োটিকটা, সেটা জেন্টামাইসিন হতে পারে, সাথে সেপ্টোজিজিম, এগুলো মিলিয়ে আমাকে স্টেনিংয়ের রিপোর্ট হিসেবে বা কালচার সেন্সিটিভিটি পরে আমাদের ওই ম্যানেজমেন্টগুলো করতে হবে। সেক্ষেত্রে কর্নিয়াল আমার অ্যাব্রেশন আর আলসারের ট্রিটমেন্ট হবে। আর অ্যাব্রেশন দেখা যায় অনেক সময় যদি আমরা দেখি যে আলসারের স্পেসিফিক এই ট্রিটমেন্ট, আর অ্যাব্রেশন হচ্ছে আমার জাস্ট একটা লেয়ার এপিথেলিয়াম উঠে যায়, তো সেটা আমরা যে একটা ফ্লুরেসেন্ট ডাই স্টেনিং আছে ওইটাতে দেখলে আমরা বুঝতে পারি যে তার এন্ডোথেলিয়াম ভালো আছে, খালি এপিথেলিয়াম লেয়ার। তখন আমরা যেটা করি 24 আওয়ার্স আমরা প্যাড ব্যান্ডেজ দিয়ে রাখি, একটা অ্যান্টিবায়োটিক আই ওয়েনমেন্ট দিয়ে, এবং 24 আওয়ার্স পরে আমরা রিভিউ করলে দেখা যায় ওটা হিল হয়ে যায়। তো অ্যাব্রেশনের ট্রিটমেন্টটা কিন্তু খুব ড্রামাটিক্যালি রিভার্স করে, রোগীর যার ভিশন 660 সে 66 ভিশন নিয়ে চলে যায়। অ্যাব্রেশন যেটা হলো জাস্ট সুপারফিশিয়ালি আমার কেউ এপিথেলিয়াল ড্যামেজ হচ্ছে, কিন্তু এই আলসারের ক্ষেত্রে আমাকে এইভাবে স্টেনিং করে ফর্টিফাইড অ্যান্টিবায়োটিক, ইন্টারভিটাল ইঞ্জেকশন বা সাবকনজালটিভাল ইঞ্জেকশনের মাধ্যমে দিতে হয়, কিন্তু এটা ডে বাই ডে একটু সময় লাগে হিল হতে। তারপরও তাকে সেইভাবে কাউন্সিলিং করে দিতে হয়। আচ্ছা, আমরা একটু বিস্তারিত আলোচনা করব না, একজন দর্শক একটু কানেক্টেড হতে যাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। হ্যালো। জি, আমার নাম রুজি। জি বলুন, আমরা শুনছি। আর সমস্যাটা ম্যাডাম আমার না, আমার ভাতিজা। জি বলুন। জি, ও তো যে 5 মাস যাবত মানে হয়েছে, ওর বয়স 5 মাস। জি। ওর একটু মানে চোখটা ছোট, তাকায় না। আচ্ছা। মানে তাকায় কিন্তু বড়দের যে ভাঁজটা পড়ে, ওর ভাঁজটা পড়ে না চোখের, মানে একবারে ছোট করে তাকায়, এই জন্য। আচ্ছা, এটা কি ডান চোখে না বাম চোখে?
দুই চোখই। দুই চোখে। আচ্ছা, ঠিক আছে। স্যার, আপনি কিছু জিজ্ঞাসা করবেন? আচ্ছা বা আমি জিজ্ঞেস করি, ওই বেবিটা কি একটু আন্ডার ওয়েট ছিল? জন্মের সময় তার ওয়েট কি 2 কেজির নিচে ছিল, বা আমরা যেটা বলি প্রিটার্ম বেবি এরকম ছিল? মানে তার ওজনটা কি কম ছিল 2 কেজির নিচে, বা নিউনেটাল আইসিইউতে ছিল? ওজন ছিল 3 কেজি 100 গ্রাম। 100 গ্রাম। আর কোনো নিউনেটাল আইসিইউতে ছিল না তো? জন্মের পরে কোনো আইসিইউতে ছিল, বাচ্চাদের নিউনেটাল আইসিইউতে? মানে 2 দিন কাচের ঘরে ছিল, কিন্তু জন্ডিস হয়েছিল। আচ্ছা, যেটা ছোট করে তাকায় তাহলে সেটা না, আমাদের ওই প্রিটার্ম বেবিদের ক্ষেত্রে কিছু রোগ হয়, তখন সে তাকায় না বা ছোট হয়। আর এটা যেটা হচ্ছে তার চোখ খুলে না, তার মানে তার চোখের পাতাটা কি একটু নিচের দিকে ছোট থাকে, নাকি পাতাটা খোলে না ভালো মতো, নাকি উপরের পাতা এরকম? বলেন দেখি। জি, তার মানে তার হচ্ছে কনজেনিটাল টোসিস বলি, মানে তার যে চোখের পাতার একটা ফাইবার থাকে যেটা নাকি নার্ভটা একটু খোলার আমাদের ইচ্ছা মতো হয় ভলান্টারি, কিন্তু তার হচ্ছে না। তো এটা এখন না, যখন সে আর একটু বড় হবে, আপনি কোনো পেডিয়াট্রিক অপথলমোলজিস্ট আছে, তার একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যদি তার দেখাটার ক্ষেত্রে এই চোখের পাতাটা উঠে যায়, তখন একটু অপারেশন করতে হয়। এই টোসিস বলি আমরা একটা মেডিকেল। আমার মনে হয় আপনি কোনো হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞকে দেখাবেন, এবং বিশেষ করে এইটাতে পেডিয়াট্রিক অপথলমোলজিস্ট, মানে চাইল্ডের উপরে যারা এই সাব স্পেশালিটি আছে, তাদের কাছে দেখালে আপনি ভালো উপকার পাবেন। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য এবং কল দেওয়ার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। এখন একটু জানতে চাই, এই চোখের যখন জরুরি অবস্থা, এক্ষেত্রে সবচেয়ে সংবেদনশীল অংশ কোনটি? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ আমাদের চোখের যে সংবেদনই আপনি বলে দিলেন কিন্তু একটা কোশ্চেনে, মানে ব্রেনের সাথে আমাদের যে সিগন্যালটা দেখার, তো এটা আমরা অবভিয়াসলি জানি যে রেটিনা বা চোখের পর্দা, কারণ ওইটার সাথে আমাদের অপটিক নার্ভ রিলেটেড জড়িত, এবং সেখান থেকে সিগন্যালটা আমাদের ব্রেনে যায়। এবং এই আমাদের যে ক্যাটাগরাইজ করে আমি জরুরি অবস্থাগুলো আমি আলোচনা করলাম, সেখানে একটা পর্যায়ে আমি বলেছি যে পারফোরেটিং বা পেনিট্রেটিং, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রেটিনাতে সেই এফেক্টটা পড়ে। কোনো একটা ইনগ্রিডিয়েন্ট বা ইম্প্যাক্ট যদি ওইখানে যায়, ফরেন বডিও থাকে, তো সেগুলো কিন্তু আমাদের রেটিনায় সমস্যা করতে পারে, এবং সেটা পেইনফুল হবে। ওইটার ম্যানেজমেন্ট আমি আলোচনা করেছি। এখন যেটা হচ্ছে আবার পেইনলেসভাবেও কিন্তু আমাদেরকে এই জরুরি অবস্থা রেটিনাকে ইনভলভ করতে পারে, যেটা সংবেদনশীল একটা অবস্থায় আমাদেরকে দৃষ্টিশক্তির ক্ষেত্রে মারাত্মক হ্যাম্পার করতে পারে। কিন্তু এখানে ইন্টারেস্টিং হচ্ছে পেইনলেস, তার মানে রেটিনাল ডিটাচমেন্ট যদি হয় এই রোগটাকে, মানে আমাদের যে সেন্সরি রেটিনাটা দেখার যে ইমেজ, রডস কোন রাতে বেলা আমরা রড, দিনে বেলা কোন আলোটাকে দেখি, তো সেটা যদি আমাদের সেপারেশন হয়ে যায় আমাদের চোখের পিগমেন্ট এপিথেলিয়াম থেকে বা করয়েড থেকে, তখন দেখা যায় আমরা কিন্তু তখনও একবার সিভিয়ার সাডেন লস অফ ভিশন, কিন্তু এখানে কোনো পেইন হচ্ছে না, কিন্তু এটাও ওয়ান টাইপ অফ আমাকে জরুরি অবস্থা। তার মানে পেইনলেস রেটিনাল ডিটাচমেন্ট হলে এটা যে কোনো সময়, এটা একটা ট্রমার হিস্ট্রি আগে থাকতে পারে, হলো, বা অনেকে যায় স্পন্টেনাসলি হচ্ছে এটা রেটিনাল ডিটাচমেন্ট, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা একবারে ইমার্জেন্সি কেস উইদাউট পেইনফুল কন্ডিশন। তো এখানে আমাদেরকে যেটা হচ্ছে সংবেদনশীল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এটা আমাদেরকে রেটিনা বিশেষজ্ঞ বা চক্ষু বিশেষজ্ঞ দেখালে আমরা প্রথমে তার হিস্ট্রিটা শুনি, স্লিট ল্যাম্পের ভিশনটা দেখার পরে আমরা অ্যান্ট্রো সেগমেন্টে দেখা যায় অনেক সময় প্রেশারটা, ইন্টারঅকুলার প্রেশার কম পাই, এবং তার আইডল স্টেক হচ্ছে ইনডাইরেক্ট অপথলমোস্কোপে আমরা রেটিনাটা দেখি, যেটা পিছনের অংশ, এবং তখনই আমরা দেখি যে এখানে জিনিসটা উঠে আছে, এবং কিছু টেস্ট আছে আমাদের, ম্যাকুলার ওসিটি করি, আমরা দেখি যে ডিটাচমেন্ট, বা বি স্ক্যান আলট্রাসোনোগ্রাফ করলেও আমরা বুঝতে পারি যে এটা সেপারেশন হয়ে গিয়েছে, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে ম্যানেজমেন্টগুলো করতে হয় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যেন এটাকে আমাকে ফ্ল্যাট করে দিতে হয় রেটিনাটা, সেইভাবে আমাদেরকে এই জিনিসটাকে দেখতে হয় এবং খেয়াল রাখতে হয়। একটু জানতে চাই, এই ক্ষেত্রে রেটিনাল ডিটাচমেন্টের ক্ষেত্রে কি মেডিকেল ম্যানেজমেন্টের কোনো সুযোগ আছে, নাকি সার্জিক্যাল ইন্টারভেনশনই সবচেয়ে ভালো? বিশেষ করে ম্যাক্সিমামই সার্জিক্যাল ইন্টারভেনশন। মেডিকেলে বলতে যদি আমি বলি যে আমাদের ইনভেসিভ প্রসিডিউর, সার্জিক্যাল না, কিন্তু ইনভেসিভে বলতে আমরা লেজার দিয়ে অনেক সময় আমরা এটা ম্যানেজমেন্ট করতে পারি, যদি দেখি যে আমাদের ম্যাকুলাটা ঠিক থাকে। টিয়ার হচ্ছে রেটিনাল ডিটাচমেন্ট, কিন্তু ম্যাকুলাটা এখন আমাকে ইনভলভ হয় না, সেক্ষেত্রে দেখা যায় আমরা একটু লেজার, আর্গন লেজার করে বা ফোকাল লেজারে অনেক সময় যাই, কিন্তু এটা স্পেসিফিক ট্রিটমেন্ট না। আলটিমেটলি দেখা যায় আমাদেরকে স্ক্লেরার যে ডিটাচমেন্ট হচ্ছে, আমাদের স্ক্লেরার বাকেল বা আমাদের ক্রায়োথেরাপি আছে, বা একবারে আমাকে রেটিনা ফ্ল্যাট করলে ভিট্রেক্টমি অপারেশন, এর মাধ্যমে আমাকে অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল এই ট্রিটমেন্টটা করতে হবে। কাজে সার্জিক্যাল প্রসিডিউরটাই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। আচ্ছা, একটু জানতে চাই স্যার, ইউভিআইটিস এই সম্পর্কে একটু যদি আমাদেরকে বলেন। এটাও কিন্তু ওয়ান টাইপ, হ্যাঁ, খুব সুন্দর কোশ্চেন। ইউভিআইটিস থেকেও কিন্তু আমাদেরকে সিভিয়ার জরুরি অবস্থার দিকে চলে যেতে পারে, কারণ ইউভিআইটিসটা হচ্ছে যে আমাদের হিস্ট্রি, যদি আমরা প্রথমত হিস্ট্রি নেই, তো দেখা যায় যদি পেশেন্টের কোনো আর্থ্রাইটিস হিস্ট্রি থাকে, তার লো ব্যাক পেইন বা আপনার হাঁটুতে ব্যথা, অ্যাঙ্কেল বা ব্যথাতে, তো দেখা যাচ্ছে আর্থ্রাইটিসের যে কারণে কিন্তু আমাদের চোখের সংবেদনশীল ইউভিয়া, যেটা আইরিস বা করয়েডে কিন্তু একটা ইনফ্লামেটরি চেঞ্জেস আসে।
তো সেই ক্ষেত্রে দেখা যায় একই সিমটম হয় রোগীর, পেইন হবে, ফটোফোবিয়া, আলোর দিকে তাকাতে পারবে না, তার ব্যথা হচ্ছে, রেডনেস, ভিশন কমে যাচ্ছে, এবং সেক্ষেত্রে সিমটম গেল এগুলো। আর সাইনও দেখা যাচ্ছে তার রোগীর পিপিলটা দেখা যাচ্ছে ইরেগুলার, আপনার ছোট হয়ে আছে, মানে আমাদের আইরিসটা লেন্সের সাথে লেগে আছে, যেটাকে আমরা পোস্টেরিয়র সাইনিকা বলি, এবং তার সাথে সাথে তার প্রেশারটা ফ্লাকচুয়েট করে। এবং এর যেটা হচ্ছে ইউভাইটিসের পেশেন্টদেরকে আর্থাইটিসের পেশেন্টের সাথে কোরিলেট করে আমরা চিকিৎসা করি। এবং তার ইউভাইটিস যখন আমরা দেখব, আমাদের ক্লিন কাট স্টেরয়েড ওষুধ দিতে হবে, এটা টপিক্যাল হিসেবে হোক এবং সিস্টেমিক হিসেবে হোক। তো সিস্টেমিক আমাকে স্টেরয়েড দিতে হলে আবার যেহেতু কোমরবিডিটিস হিসেবে আমরা হিস্ট্রিতে জেনে নেব যে রোগীর ডায়াবেটিক আছে কিনা। তো ডায়াবেটিক থাকলে আমরা যদি আনকন্ট্রোল বলেই দিতে হবে কাউন্সেলিং করে, আমাকে স্টেরয়েড সিস্টেমিক দিলে আপনি জানেন যে একটু ব্লাড সুগার বেড়ে যেতে পারে। তো যদি দেখি যে আনকন্ট্রোল ডায়াবেটিক থাকে, আমি স্টেরয়েড দেওয়ার পর আমাকে একটু মেডিকেল ইন্টারনেট বা যারা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে একটু রেফার করে দেবো, যেন তার ব্লাড সুগারটা একটু আপডেট করে। কিন্তু স্টেরয়েড দিলে দেখা যায় সেই ইউভাইটিক পেশেন্ট আবার ড্রামাটিক্যালি আস্তে আস্তে ভালো হয়ে যায়। আচ্ছা স্যার, আমরা একটু বিস্তারিত আলোচনা করব। একজন দর্শক একটু কানেক্টেড হতে যাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। আমি উত্তর থেকে বলছিলাম শেখর। জি বলুন। আমরা স্যারের কাছে আমার দুইটা বিষয় একটু জানতে চাওয়া। একটা হচ্ছে যে চোখে অনেক সময় পোকা ঢুকে যায়, তখন আসলে কি করা উচিত? আর দ্বিতীয়ত হচ্ছে মাঝে মাঝে আমার চোখ দিয়ে পানি পড়ে প্রায়, এবং চোখটা তখন একটু রাফ, হয়তো মানে ইচিং করে এবং লাল হয়ে যায় আর কি। সেক্ষেত্রে আমার কি করা উচিত? ধন্যবাদ ভাই। আপনার প্রথম কোশ্চেনটা বলে, হ্যাঁ, পোকা পড়লেটা আমাদের ওয়ান টাইপ অফ ফিজিক্যাল ইনজুরি যেটা আমরা পড়ি। আপনার সাথে সাথে ওয়াশ আউট, পোকাটার জন্য আপনি যদি আপনি ভালো খাবার পানি বা ফিল্টার পানি পান, আপনি পানিটা দিয়ে থরোলি আপনাকে ওয়াশ আউট করতে হবে চোখটাকে। আবার আরেকটা হচ্ছে যে আপনি আইলিডটাকে আপনি একটু জাস্ট খালি নিচের দিকে নামিয়ে আপনি একটু ব্লিঙ্ক করবেন, যেন যদি পোকাটা আপনার আপার লিডে লেগে থাকে বের হয়ে যাবে। এরপরে যদি আপনি অস্বস্তি ভাবেন, তখন আপনাদের কাছে দেখাবেন চক্ষু বিশেষজ্ঞ। কারণ অনেক সময় দেখা যায় পোকা বের হয়ে গেল, তার কিছু পা বা ইনগেনেস কিন্তু আপার লিডে থাকে, ওটা বের হতে চায় না। যতই চোখ বন্ধ বা ব্লিঙ্ক করবেন আর উপরে যায়, তখন একটা ডিসকমফোর্ট থাকে। তো ওগুলো আমরা দেখে সাধারণত আমরা আগে আইলিডটা একটু এক্সপোজ করে বের করার চেষ্টা করি বা কিছু ওষুধ দিই, কমে যায়। আর সেকেন্ড যেটা আপনি বললেন যে একটু প্রায় আপনার পানি ইচিং বা লাল হয়, আপনি কি এমনি কম্পিউটার বা মোবাইলে কাজ করা হয় বেশি আপনার? এমনি আছেন আপনি কানেক্টেড? অনুমতি চলে গেছেন। তো আমার মনে হয় সেকেন্ড কোশ্চেনটা আমি উত্তর দিয়ে দিই। দেখা যায় অনেকে আমাদের এখন তো স্ক্রিনের টাইম ডিজিটাল, তো আমরা ডেস্কটপ বা ল্যাপটপে কাজ করলে দেখা যায় এরকম ওয়াটারিং, ডিসকমফোর্ট বা ইচিং হয়। অনেকে আমরা রাত্রেবেলা অল্প আলোতে মোবাইল বা দেখি, তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে এই সিমটমগুলো হয়। যদি খুব বেশি এরকম হয়, আপনি একটা আর্টিফিশিয়াল টিয়ার বাজারে যেগুলো পাওয়া যায় দিবেন। আপনার চশমাটাও যদি অনেক দিন হয়ে যায়, দেখা যায় 1 বছরের উপরে গ্লাসটা হলেও কিন্তু গ্লাসের যে আমরা এফিকেসি কমে যায়, মানে ইউভি অ্যান্টি রিফ্লেকশনগুলো। তো চশমাটা আপনি একটু চেঞ্জ করবেন। স্ক্রিন টাইমে আপনাকে একটু মেনে চলবেন 20-20-20, মানে 20 মিনিট আপনি স্ক্রিনে কাজ করার পর 20 সেকেন্ডের জন্য 20 ফিট দূরে দেখবেন, একটু ব্রেক দিবেন। অল্প আলোতে আপনি কাজ রাতেবেলা না করাই ভালো। এগুলো মেনে চললে মনে হয় আপনার এটা রিকভারি হবে। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার, আমরা আবার একটু আলোচনায় ব্যাক করি। একটু জানতে চাই স্যার, আপনি নর্মাল স্যালাইন আর হচ্ছে ট্যাপ ওয়াটারের কথা বলছিলেন এইসব ক্ষেত্রে, দুইটার মধ্যে স্যার একটু আমি উপকারিতা জানতে চাই যে কোনটা অ্যাজ এ অপথলমোলজিস্ট আপনি প্রেফার করেন? আমি প্রেফার করব নর্মাল স্যালাইন, কিন্তু সেই সাথে বাস্তবতাও মানতে হবে, কারণ এটা একটা ওয়ান টাইপ অফ জরুরি অবস্থা, মানে এটা অ্যাক্সিডেন্ট। নর্মাল স্যালাইন থাকা ভালো, বা নর্সোল বা যে জিনিসগুলা না হলে অন্তত আমাকে একটা খাওয়ার পানি বা ফ্লুইড যেটা একটু স্টেরাইল, তারপরে না হলে অবশ্যই টেপ ওয়াটার। কিন্তু নর্মাল স্যালাইনকে আমি প্রিফার করবো, কারণ এটা স্টেরাইল পানি, এটা ওয়ান টাইপ অফ আমাকে যে চোখের ভিতরে যাবে, কারণ যে কোনো জরুরি অবস্থার আঘাতজনিত কারণ কিন্তু আমাদের ফার্স্ট যে লেয়ারটা কর্নিয়ার এপিথেলিয়াম, ওটা কিন্তু একটু ব্রেকডাউন হয়, ব্যারিয়ারটা নষ্ট হয়ে যায়। কাজে আমি চাই যেন নর্মাল স্যালাইন বা খাবার পানি হলে স্টেরাইল পানিটাও যেন আমি ওয়াশ আউট করলে চোখে ব্যারিয়ারটা যেহেতু আমাকে ব্রেকডাউন হচ্ছে, ভিতরে গেলেও যেন ইনফেকশনটা না হয়। তারপরে যদি না পাওয়া যায় তখন টেপ ওয়াটার। তো ফার্স্ট প্রায়োরিটি অ্যাজ ইউজুয়াল নর্মাল স্যালাইন। আচ্ছা, এইসব ক্ষেত্রে স্যার ওই যে আই ড্রপ বা অ্যান্টিবায়োটিক আই ড্রপ বা স্টেরয়েড আই ড্রপ, এটার ভূমিকাটা সম্পর্কে যদি এটা আরেকটা কোশ্চেন আমি বলেছিলাম মাঝখানে, যে অ্যান্টিবায়োটিক যদি আমি দিই তাও সেফ, কারণ অ্যান্টিবায়োটিক ব্যারিয়ার আপনাকে ক্ষতি করবে না। কিন্তু আমাকে যদি এপিথেলিয়ামটা ব্রেকডাউন হয়, যেটা আমি ফ্লুরোসেন্ট ডাই দিয়ে আমরা দেখতে পারি, সেই ক্ষেত্রে স্টেরয়েড রাতারাতি না দেওয়াই ভালো, কারণ ওটা আরও হিলিং প্রসেসকে আরও ডিলে করে দেয়। কাজে আমাকে আগে জানতে হবে জিনিসটা, যে আমার হাতের কাছে যদি আমার নর্মাল স্যালাইন দিলাম, তারপর পরবর্তী স্টেপে আমি অ্যান্টিবায়োটিক দিচ্ছি, কিন্তু দেওয়ার আগে আমাকে কর্নিয়াটা দেখতে হবে যে লেয়ারগুলো ঠিক আছে কিনা। আর স্টেরয়েড আমি তখনই দিব যখন আমি দেখবো যে না আমার এপিথেলিয়াম ইনটেক আছে।
এবং তখন সাথে সাথে যেমন ইউভাইটিস একটা জরুরি অবস্থা, আমি তো বলেইছি স্টেরয়েড দিলে খুব ভালো হয়, কিন্তু এটা আসলে তো চক্ষু বিশেষজ্ঞ ছাড়া, বা আমি চক্ষু বিশেষজ্ঞ হলেও আমি একটা বলিনি, অনেকে দেখা যায় আমার রিলেটিভই ফোন করলো আমাকে ওভার টেলিফোনে, সেই ক্ষেত্রে কিন্তু আমি না দেখে ওভার টেলিফোনেও কিন্তু আমি স্টেরয়েড দিতে পারবো না বা দেওয়া উচিত না, এটা ইথিক্যাল না। কারণ আমাকে কিছু কিছু জিনিস দেখে নিতে হবে মেশিনে, স্ট্রিট ল্যাম্পে, সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা অ্যান্টিবায়োটিক দিতে পারি বা নরসল, নর্মাল স্যালাইন। আবার যখন আমি দেখবো সকালের দিকে এসে বা ইমার্জেন্সি আমার চেম্বারে আসবে, তখন কিন্তু আমি স্টেরয়েডের ইউভাইটিস হলে আমি তো ডিফারেন্সিয়েট করতে পারবো, আইদার ইট ইস এপিথেলিয়াল কর্নিয়াল অ্যাব্রাশন নাকি না গ্লুকোমা না ইউভাইটিস। গ্লুকোমা হলেও কিন্তু স্টেরয়েডটা দিতে গেলে আবার চোখের প্রেশার বেড়ে যায়। কাজে অবভিয়াসলি আমার রিলেটিভও যদি ফোন করে, আমি কিন্তু ব্লাইন্ডলি অ্যাজ এ অপথলমোলজিস্ট ওভার টেলিফোনে, এখন তো একটা অনেকেই আছে যে ওভার টেলিফোনে ট্রিটমেন্ট নিতে চায়, তো মন খারাপ করে, কিন্তু তাকে বুঝতে হবে জিনিসগুলো যে আমি তো এগ্রেসিভ ট্রিটমেন্ট দিতে পারবো না, এবং স্টেরয়েড হচ্ছে এগ্রেসিভ ট্রিটমেন্ট, দিলে ড্রামাটিক্যালি ভালো হবেন, কিন্তু না বুঝে দিলে এটা আপনাকে আরও ডিলে করে বিপদের দিকে যাবে। কাজে ব্যাপারটা এইভাবেই হচ্ছে। আমি এখন একটু জানতে চাই এই আই ইনজুরির ক্ষেত্রে সেফটি মেজার বা সেফটি প্রিকশনগুলো কি কি হতে পারে? এটা আমাদের খুব জানা জরুরি। আমি যদি একটু ক্যাটাগরাইজ করে ভাগ করে নিই, প্রথমত হচ্ছে আমরা সেফটি মানে বিভিন্ন ফিজিক্যাল বললাম, এটা তো আমাদের কিছু নেই অ্যাক্সিডেন্ট বা আমাদের ইনফেকশন যেটা হয়, আমাদের কর্নিয়াল আলসার বলেছি, কর্নিয়াল অ্যাব্রেশন, এগুলো আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি। আলসারটা যেমন আমি বলেছি আমাদের কৃষক ভাইরা কাজ করে খেতে কামারে, তো তারা কিন্তু যদি একটু সানগ্লাস বা গগলস, জেনারেল সেফটি গগলস আছে, আবার কেমিক্যাল সেফটি গগলস বিভিন্ন ধরনের, তো সানগ্লাসটা যদি পরে এটাতে তার সেফটিও হবে। আবার কিন্তু আমরা রোদে এখন কিন্তু আমরা কিন্তু একটু মডিফাই, সবাই কিন্তু হাতের কাছে মোবাইল আছে, তো এটা কিন্তু সে এম্বারেস ফিল করবে না। তাকে যদি একটু ভালো মতো বোঝানো হয়, চশমা বা সানগ্লাস বা একটা সিম্পল গগলস পরে কাজ করে প্রিকশন নিতে পারি। আবার যে নাকি কেমিক্যালে কাজ করে বা হার্ডওয়্যার কাজ করে, এগুলো তাদের কিন্তু বিভিন্ন ফেস শিল্ড শো আছে, গগলস শো বা কেমিক্যাল সেফটি, তো এই জিনিসগুলো বা ইম্প্যাক্ট গগলস নামে আছে, আর একটু মডিফাই যারা গার্মেন্টসের বা কাজ করবে বা আপনার ইয়েতে হার্ডওয়্যারের কাজ করে, তো এগুলো যদি পরে সেফটি। আর কেমিক্যাল আরেকটা হচ্ছে যে বাচ্চারাও কিন্তু এখানে দেখা যায় তারা অজান্তে ইনভলভ হয়ে যায়, এটা কেমিক্যালস বা ডিটারজেন্ট, এগুলো যদি আমরা একটু সেফটি পজিশনে রাখি, দূরে রাখি, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ প্রিকশন। এবং আজকালকার দেখবেন যে আমাদের খেলাধুলায় বাচ্চাদের অনেক শার্প পয়েন্টেড গেমস চলে আসছে বা জিনিসগুলো ইনগ্রেডিয়েন্টস, তো ওগুলো কিন্তু আমরা সাধারণত আগে কিন্তু একটু ব্লান্ট হতো, তো শার্পগুলো কিন্তু আসলে না দেওয়াই ভালো। আর দিতে হলেও কিন্তু ওগুলো আমাকে একটু কেয়ারফুলি রাখতে হবে, তাকে বলতে হবে বাবা এগুলো কাজগুলো কীভাবে খেলতে হবে বা শার্প পয়েন্টে না লাগে, মনিটরিং করে রাখা, বা ওইগুলো খেলার পরে বা শার্প যে জিনিসগুলো আছে আমাদের ডিভাইসগুলো একটু দূরে রাখা। তো এই প্রিকশনগুলো যদি আমরা নিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদেরকে এগুলোকে প্রিকশন হিসেবে এগুলো প্রিভেন্ট করা সম্ভব। আচ্ছা স্যার, একটু জানতে চাই যে আই ইনজুরি যখন হলো, তখন হচ্ছে গিয়ে যে হিলিং প্রসেস, ওটার কি স্টেজিং হতে পারে? হ্যাঁ, এটা একটু আমি যেটা বললাম, যদি আলসার হয় বা আমাকে ফিস থেকেও বা ফিজিক্যাল থেকেও রাতারাতি কিন্তু ইমপ্রুভ হয় না, অনেক সময় দেখা যায় পেশেন্টরা একটু অধৈর্য হয়ে যায়। তো আমাকে জানতে হবে যদি সিভিয়ার আমাকে ইনজিউর্ড হয়, তাহলে দেখা যাচ্ছে আমাকে প্রথমত আপনার ফার্স্ট 1-2 দিন কিন্তু আমাকে জিনিসটা একটু আপনাকে লিড সোলেন হবে, রেড হবে, তারপর একটু পার্পেল হয়ে যাচ্ছে, তো এই কালারগুলা আমাকে 1-2 দিনের মধ্যে, তখনও কিন্তু আমাকে ওষুধ দিবে, তার একটু পেইন থাকবে সাথে। আর 3rd to 4th 5th ডে পর্যন্ত দেখা যাচ্ছে যে কালারটা পার্পেল থেকে ব্লুতে দেখছে, ব্লুইশ, তার মানে আস্তে আস্তে তার একটু হিলিংটা একটু ইমপ্রুভের দিকে। আর একবার 10 ডে পর্যন্ত, ফ্রম 5th ডে টু 10th ডে, তখন একটু আপনাকে গ্র্যাজুয়ালি যে ব্রুশেসগুলো আছে একটু গ্রিনিশ বা ইউলিশ হয়, মানে আস্তে আস্তে হিল। আর একবারে 15 ডে বা 2 উইক্সে, যেটা আমি বললাম 2 উইক্স, যেগুলো ধৈর্য ধরে ট্রিটমেন্ট করতে হয়, সময় লাগে, সেগুলো দেখা যায় আস্তে আস্তে ফেড আউট হয়ে যায়, তখন হিলিংগুলো কমে যাচ্ছে, পেশেন্টেরও মানে সাইকোলজিক্যালি সে একটু ইমপ্রুভমেন্টটা হচ্ছে, ব্যথাটা কমে যাচ্ছে, তার ভিশনটা আবার রিভার্স করে ভালোর দিকে যাচ্ছে। তো ইট টেক্স আপনাকে 3 থেকে, যেমন কর্নিয়াল অ্যাব্রেশন হলে আপনাকে 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্সে আপনাকে হিলিংটা ভালো হয়ে যাচ্ছে। কিন্তু আপনার যদি আলসার বা আপনাকে ব্ল্যাক আই হয় বা পেরিফেরাল বা পেরিওকুলার যে হেমাটোমা বলি আমরা, যেটা ফিস থেকে হয়, ওগুলো আস্তে আস্তে একটু সময় লাগে। দেখা যায় ব্ল্যাক আইটা অল্প ছিল আবার বেড়ে যায়, তখন রোগী ভয়ে আবার চলে আসে, কিন্তু এটা ওয়ান টাইপ অফ হিলিং প্রসেস। কিন্তু আস্তে আস্তে যে ল্যাসারেটেড ওন বা আপনাকে এখানে ছড়ে গেছে বা তেতলিয়ে যাচ্ছে, যদি বাংলায় বলি বোঝার জন্য, তো ওগুলো আস্তে আস্তে কিন্তু অ্যাবজর্ব হতে হতে একটু সময় লাগে। তো ওই সময়টাতে দেখা যায় বিভিন্ন কালারগুলো চেঞ্জ হয়, এবং ডে 7 to 10 ডেজ পরে আস্তে আস্তে একটু তার ছড়িয়ে গেলেও ব্যথাটা কমে যায়, তখন তারা একটু রিলিফ হয়। কিন্তু মাঝখানে অনেক সময় আবার একটু ভয়ও লাগে। তো এই যেভাবে আমি হিলিং প্রসেসটা বললাম, এটা আমরা আগেই কাউন্সেলিং করে দিই রোগীকে, যেন তার এই বুঝতে সমস্যা না হয় বা একটু টিউন থাকে যে ব্যথাটা কমলো, একটু তার সময় লাগবে। আচ্ছা, আরেকটি জরুরি অবস্থা বা আমরা খুব কমন একটা রোগ সম্পর্কে জানি চোখে, সেটা হচ্ছে গ্লুকোমা। একটু জানতে চাই গ্লুকোমা সম্পর্কে। গ্লুকোমা আমি বলে দিই লাস্টে। তো গ্লুকোমার যেটা হচ্ছে, আমাদের যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে,
তাদেরকে ক্ষেত্রে তো আমরা গ্লুকোমা রোগীরা জানি বা এজেড পেশেন্ট। আবার গ্লুকোমা সব গ্লুকোমা দিয়ে জরুরি অবস্থা তা না। গ্লুকোমা দুই ধরনের হয়, যেমন ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা হলে সাইলেন্ট ব্লাইন্ডনেস, তার অপটিক নার্ভটা আস্তে আস্তে একটু শুকিয়ে বড় হচ্ছে, প্রেশার বাড়ছে, আমরা ফিল দেখি কিন্তু রোগীর কোনো কমপ্লেন নেই, কিন্তু আলটিমেটলি দেখার ব্যাপ্তিটা কমে যায়। আর অ্যাকুইট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা যেটা নাকি আমাদের মেডিকেল, সেখানে রোগী বুঝতে পারবে, রোগী চলে আসবে, তার রেড আই হবে, প্রচুর আই এক হবে এবং সেই সাথে তাকাতে পারবে না, তাকালেও তার দেখা যাবে স্যার আমার ডাক্তার সাহেব আমার লেখাগুলো একটু বাঁকা হয়ে যাচ্ছে, মানে ওই যে কর্নিয়াতে ফ্লুইড জমে। তো অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা হলে তখন আমাদের ইমার্জেন্সি, সেই ক্ষেত্রে আমাদেরকে একটু দেখে নিতে হবে, তার হিস্ট্রি নিতে হবে, আগে থেকে কোনো ওষুধ পায় কি না, তার কোনো আঘাতের হিস্ট্রি, তার ফ্যামিলি হিস্ট্রি, বাবা মা বা ভাই বোনদের আছে কিনা 40+ হলে, তার কোনো অ্যান্টিগ্লুকোমা ওষুধ দিচ্ছে কিনা, তার ভিশনটা দেখতে হবে স্লিট ল্যাম্পে, চোখের প্রেশার দেখব। সেক্ষেত্রে প্রেশার দেখা যায় অনেক সময় সিভিয়ার, নর্মালি 11 থেকে 21 আমাদের প্রেশার, তার প্রেশার হয়ে গিয়েছে 35, দেখো ইন্ট্রাঅকুলার প্রেশার। তো চোখের প্রেশারটার জন্য আমাকে তখন সেইভাবে মনিটরিং করতে হবে, এবং তার সাথে সাথে যদি ফ্লুইডও বেশি থাকে আমাকে কোনো স্টেরয়েড দেওয়া যাবে না, অ্যান্টিগ্লুকোমা ড্রাগগুলো বা যে ড্রপ আছে তার সাথে আরেকটু বাড়িয়ে দিতে হবে। তারপরে আস্তে আস্তে যখন একটু সাউন্ড কর্নিয়াটা ক্লিয়ার হবে তখন দেখা যায় এক পর্যায়ে আমাকে লেজার পেরিফেরাল অ্যালিডোটমি করে প্রেশারটা অনেক কমে দিতে হবে। ইনকেস যদি 40+ প্রেশার হয় তখন তাকে কিন্তু মেনিটল দিতে হয়, ভেনাস যে প্রেশার কমানোর। তো স্টেপ বাই স্টেপ দিতে হবে, কিন্তু এগুলো অ্যাকুট ইমার্জেন্সি এবং রোগীর ভীষণটা মারাত্মক হ্যাম্পার হয়, সাথে সাথে রেড এবং পেইন হয়। এবং এগুলো যদি এই চিকিৎসার মাধ্যমে করি, প্রথমত হচ্ছে 1টা বা 2টা ড্রপে কমানো, না কমলে তো আমরা শর্ট ফলো আপ দিই, সেক্ষেত্রে তখন আমরা লেজার দিই, যখন কোয়াইট হয় আইটা কোয়াইট, লেজারে কাজ না হলে তখন আমরা তাকে রোগীকে অফার করি ট্র্যাবেকুলোটমি অপারেশন। ইট ডিপেন্ডস রোগী কীভাবে প্রেজেন্ট করবে, কীভাবে আসলো, কোন পর্যায়ে আসলো। কিন্তু এই গ্লুকোমার মধ্যে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে বা রোগীকে জানাতে চাচ্ছি যে অ্যাকুট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, যেটাতে আমাদের একটু সিভিয়ার বা আজকের যে টপিকের সাথে রিলেটেড জরুরি অবস্থার মধ্যে অ্যাকুট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাটা আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং সাথে সাথে চক্ষু বিশেষজ্ঞর কাছে আসতে হবে। স্যার একটু ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে একটু জানতে চাই, রেড আই এটার কি কি কজ আছে, খুব সংক্ষিপ্ত আকারে। রেড হেড কজ প্রথমত যেটা হচ্ছে, আমাদের যদি কোনো ইমার্জেন্সি এগুলো আছে বা অ্যাকুট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, শেষ কথা দিয়ে শুরু করি, এছাড়া আমাদের যদি কোনো অ্যালার্জিক ইস্যু থাকে বা অনেকের নেত্রনালী বন্ধ, তখন সে থেকে হতে পারে। তার বাচ্চাদের যেমন আমাদের সবসময় অ্যালার্জিক ইস্যুগুলো বাচ্চাদের হয়, সেখান থেকে হয়, কোনো আঘাত বা ট্রমাতে হতে পারে। ইভেন কম্পিউটারাইজ সিমটম, আমরা অনেক সময় কম্পিউটারে কাজ করি বা দেখি এবং এক্সেসিভ বা ভিডিও গেমস দেখে সেখানে স্ক্রিন টাইম বেশি হলে তখনও কিন্তু রেড আই হয়। মানে এরকম প্রচুর কারণেও রেড আই হয় বা ইউভাইটিস থেকেও রেড আই হয়, এগুলো আমাকে জানতে হবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু পরামর্শ থাকে। ধন্যবাদ প্রথমে আপনাকে দিয়েছি। দর্শক, প্রথমত আমার যে আলোচনায় জরুরি আই সিচুয়েশন, সেটা আমাকে বুঝতে হবে যে কোন পর্যায়ে বা কী দিয়ে আমাদের এই রোগগুলো হচ্ছে। ফিজিক্যাল আমি যেটা বললাম যদি হয়, বা আপনি কোনো কিছু যদি চোখে একটা, আমার দর্শক ভাই বলেছেন যে পোকা পড়লো বা এই জাতীয় কিছু, সাথে সাথে আপনারা কিন্তু একটু ওয়াশ আউট করবেন। ভালো খাবার পানি হোক বা না পেলে আপনারা এই কলের পানি দিয়ে 10 থেকে 15 মিনিট আপনাকে ওয়াশ আউট করতে হবে। এবং কোনো ঘষাঘষি করা যাবে না, চোখের আই রাবিং কিছু না, বরঞ্চ একটু ব্লিঙ্ক করবেন, কিছুটা যদি ফরেন বডি থাকে ওইটাও বের হয়ে আসবে। এরপরে যত তাড়াতাড়ি সম্ভব চক্ষু বিশেষজ্ঞ দেখা করবেন। আর কেমিক্যাল ইনজুরি হলে এইভাবেই আপনি করলেন, তার সাথে সাথে কোনো ব্যান্ডেজ দেওয়া যাবে না রোগীকে কেমিক্যাল ইনজুরির ক্ষেত্রে, কোনো অ্যালকালি বা এগুলো হলো তখন। আর এছাড়া যদি আমাদের কোনো অ্যাব্রাশন হয়, ওইটার জন্য আমাদের বললাম যে কর্নিয়াল আলসার, সেক্ষেত্রে আমি আগে থেকে প্রিকশন হিসেবে আমাকে একটু যদি গগলস ইউজ করি, কেমিক্যালসগুলো যদি আমি মানে লেবেলিং করে রাখি এবং বাচ্চাদের থেকে দূরে রাখি, তাহলে কিন্তু আমার এই ঘটনাগুলো ঘটছে না। আর যারা গ্লুকোমা পেশেন্ট তারাও যদি রেগুলার চেক আপ করে, আই চেক আপ করে যায়, তাহলে কিন্তু আমরা ডাক্তার আগে থেকে রোগীকে বলে দেয় এদার ইট ইস ওপেন অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল ক্লোজ। এবং অ্যাঙ্গেল ক্লোজ হলে কিন্তু আমরা প্রোফাইলেকটিভ হিসেবেই আগেই আমরা লেজার দিয়ে দিই ইয়াকপিআই, যেন তাকে অ্যাকুট কন্ডিশনে না যায়। তো এই ছোটো ছোটো জিনিসগুলো যদি আপনারা জানেন বা আমাদের কাছে আসেন, এবং ওভার টেলিফোনে আমি মনে করি জরুরি অবস্থায় খুব মানে আপনাকে সিমটোমেটিক ছাড়া বা খুব মানে সেফ সাইডে ড্রপ ছাড়া আমি মনে করি যে আমাদের কোনো চক্ষু বিশেষজ্ঞকে স্টেরয়েড জাতীয় বা আপনাকে ব্যান্ডেজ করবেন কি করবেন না, এই জিনিসটাও আমাকে মাথায় রাখতে হবে, হিস্ট্রি শুনে সেইভাবে চিকিৎসা করতে হবে। তাহলে মনে হয় আপনার ভীষণ, যেটা নাকি আমাদের সবারই যুদ্ধ ভাই, আমাদের ভীষণটা ঠিক রাখতে চাই, আলহামদুলিল্লাহ আমরা ভালো রাখতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আজকের অনুষ্ঠানে আসার জন্য। আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করলাম।
দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। আমরা চেষ্টা করেছি আঘাতজনিত চোখের জরুরি অবস্থা এবং করণীয় সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরও আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।